আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করব হচ্ছে 9.2 অর্থাৎ কার্বোহাইড্রেট। তো যে চারটা জৈব অণু আছে তার ভেতরে প্রথমে আমাদের বইয়ে আছে হচ্ছে কার্বোহাইড্রেট। তো আমরা বইয়ের ভেতরে লাইনগুলো থেকে আস্তে আস্তে সামনে আগাবো, কারণ বইটাও তোমাদেরকে একটু বইটাও পড়তে হবে। তো সেক্ষেত্রে বইয়ের ভেতরে যে লাইনগুলো আছে সেগুলো পড়লে আমাদের কিছু কনসেপ্ট ক্লিয়ার হবে, কিন্তু বইয়ের ভেতরে আবার কিছু বিষয় একটু এলোমেলো আছে, সেগুলো আমরা ঠিক করে নিতে পারবো যে কোনটা কি বলেছে, কোনটা আসলে কি হওয়া উচিত ছিল। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু পড়া শুরু করি। প্রথমে দেখো কার্বোহাইড্রেট বা শর্করা। প্রথমে কার্বোহাইড্রেট সম্পর্কে বলার জন্য বইয়ে দুইটা লাইন বলেছে যে কার্বোহাইড্রেট জীবদেহের একটি গুরুত্বপূর্ণ গাঠনিক এবং সঞ্চয়ী উপাদান। তার মানে জীবদেহ গঠন করতে কার্বোহাইড্রেট লাগে, আবার জীবদেহের ভেতরে যেসব খাদ্য খাবার সঞ্চিত হিসেবে থাকে পরবর্তীতে ব্যবহার করার জন্য বা শক্তি উৎপাদন করার জন্য, সেখানে কার্বোহাইড্রেট থাকে বা কার্বোহাইড্রেট ব্যবহৃত হয়। কার্বোহাইড্রেট এক ধরনের জটিল প্রাকৃতিক জৈব যৌগ যা প্রধানত কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন মৌল নিয়ে গঠিত। তারপরে বলেছে কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের পরমাণুর অনুপাত 1:2:1 অনুপাতে যুক্ত থাকে। তো এই অংশটুকু আমরা একটু দেখব শুরুতে। আমরা চলে আসি কার্বোহাইড্রেট। তাহলে দেখো কার্বোহাইড্রেট যদি আমি একটু সুন্দর করে লিখি, কার্বোহাইড্রেট এই শব্দটার ভেতরে অনেক কিছু আসলে লুকায় আছে। তো কার্বোহাইড্রেটের ইংলিশ শব্দটা কি হবে? কার্বো, তারপর হচ্ছে হাইড্রেট। তো এটা খেয়াল করলে দেখবা যে এর ভেতরে দুইটা অংশ আছে, কার্বো এবং হাইড্রেট। দুইটা অংশ, কার্বো এবং হাইড্রেট। ওকে, এখন প্রশ্ন হচ্ছে ভাই কার্বো মানে কি? কার্বো মানে হচ্ছে কার্বন, কার্বো মানে হচ্ছে কার্বন, মানে সি, বড় হাতের সি দিয়ে দিলাম আমরা, কার্বন। ওকে, আর হাইড্রেট মানে কি? হাইড্রেট মানে হচ্ছে, তো এই হাইড্রেট মানে কি এটা দেখার আগে আমি একটু তোমাদেরকে এক্সট্রা কিছু বিষয় আমরা জেনে আসি। হ্যাঁ, যেমন মনে করো পানি, H2O, পানিকে আমরা বলি হচ্ছে হাইড্রো। কি বলি? হাইড্রো। তাহলে হাইড্রো মানে কি? পানি। ওকে, এখন যদি কোনো কিছুর সাথে, হাইড্রো মানে আমি আরেকবার লিখি, হাইড্রো মানে পানি, আমরা আরেকটা বাংলায় বলি হচ্ছে জল, পানি বা জল। যদি কখনো পানি যুক্ত করতে হয়, হ্যাঁ, পানি যুক্ত করতে হয় কোথাও, পানি যুক্ত করা, তখন এই হাইড্রো থেকে এটা হয়ে যাবে হচ্ছে, দেখো হাইড্রো, সেখান থেকে হয়ে যাবে কি? এশন। তাহলে হয়ে যাবে হচ্ছে এই ওটা থাকবে না, এ হয়ে যাবে হাইড্রেশন। তাহলে হাইড্রেশন মানে কি? পানি যুক্ত করা। হাইড্রেশন মানে কি? পানি যুক্ত করা। তাহলে বলো তো ভাইয়া, ডিহাইড্রেশন মানে কি হবে? আমরা অনেক সময় শুনি না এই যে গরমের দিনে যে ডিহাইড্রেশন হয়েছে, তাহলে ডি, তারপর কি? হাইড্রেশন। তাহলে হাইড্রেশন মানে পানি যুক্ত করা। ডিহাইড্রেশন মানে কি? ডি মানে তোমরা জানো, ডি মানে হচ্ছে বাদ। হ্যাঁ, তাহলে ডিহাইড্রেশন মানে কি? পানি বাদ দিয়ে দেওয়া। তাহলে হাইড্রেশন মানে পানি যুক্ত করা, আর ডিহাইড্রেশন মানে পানি বাদ দিয়ে দেওয়া। সো আমাদের আসলে এখন এটা লাগবে যে হাইড্রেশন মানে হচ্ছে পানি যুক্ত করা, বা আমরা বাংলায় বলতে পারি যে জল যুক্ত করা। এই জল যুক্ত করাকে আমরা এক কথায় বলতে পারি হচ্ছে জলায়ন। কি বলতে পারি? জলায়ন। তাহলে দেখো এই যে কার্বো আর হাইড্রেট, তো এই হাইড্রেট আসলে কোন শব্দ থেকে আসছে? হাইড্রেট আসছে হচ্ছে হাইড্রেশন থেকে। তাহলে হাইড্রেশন মানে কি? জলায়ন। তাহলে আমরা যদি কার্বোহাইড্রেটের কথা চিন্তা করি তাহলে কি বলতে পারি? যে কার্বন এর জলায়ন। তাহলে কার্বোহাইড্রেট মানে হচ্ছে কার্বনের জলায়ন। এখন তাহলে আমরা শুরুতে কার্বনের জলায়নের সংকেতটা কেমন হতে পারে এটা একটু দেখে আসি। মনে করো এটা হচ্ছে কার্বন, তার সাথে আমরা একটু জল যুক্ত করি, মানে পানি। পানির সংকেত তো আমরা সবাই জানি, পানির সংকেত হচ্ছে H2O। তাহলে প্রথমে আছে কার্বন আর তারপর কি আছে? পানি। তাহলে কার্বনের পানি, কার্বনের হাইড্রেশন। এখন দেখো তো ভাইয়া, এইখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন তিনটা মৌল আছে, এবং তিনটা মৌল দেখো, কার্বন এখানে কয়টা আছে? একটা। হাইড্রোজেন কয়টা আছে? দুইটা। অক্সিজেন কয়টা আছে? একটা। তাহলে যদি আমরা এই অংশটুকুতে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত বের করতে চাই তাহলে কি হবে? 1:2:1। তাহলে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত এভাবে আমরা লিখতে পারি যে কার্বন, হাইড্রোজেন
এবং অক্সিজেন এদের অনুপাত কত? 1:2:1। এটাই আমাদের বইয়ের প্রথমে বলছে যে যেসব যৌগের ক্ষেত্রে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকবে এবং সেই যৌগে যদি কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 1:2:1 হয়, তখন তাকে আমরা কি বলতে পারবো? তখন তাকে আমরা বলবো হচ্ছে কার্বোহাইড্রেট। ওকে, এখন যে সবসময় 1:2:1 হবে এমন না, কারণ মেইন যে ভিত্তি সেটা এটা হবে, কিন্তু পরবর্তীতে ভিত্তি থেকে যে বিভিন্ন যৌগ তৈরি হবে সেগুলোতে আবার নাও হতে পারে। তবে এটাকেই বলা হয় হচ্ছে কার্বোহাইড্রেট। তো এখানে পরবর্তীতে লেখা আছে কি কার্বোহাইড্রেট সম্পর্কে কি লেখা আছে একটু বইয়ে চলে যাই আমরা। লেখা আছে উদ্ভিদের সবুজ অংশে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে ও ক্লোরোফিলের সহায়তায় কার্বন ডাইঅক্সাইড ও পানি থেকে কার্বোহাইড্রেট তৈরি হয়। তো তোমরা সবাই জানো যে সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা আসলে কেমন ছিল। যদি আমরা একটু সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা যেহেতু প্রথম ক্লাসে তোমরা শিখছো, তারপরেও আমি আরেকবার একটু লিখি। বই কি লেখা আছে? কার্বন ডাইঅক্সাইড এবং কে বিক্রিয়া করবে? কার্বন ডাইঅক্সাইড এবং পানি। এই দুজন বিক্রিয়া করলে, এরা দুজন যখন বিক্রিয়া করবে তখন কি কি উৎপন্ন হবে? দেখো, এরা দুজন বিক্রিয়া করলে উৎপন্ন হবে হচ্ছে C6H12O6। তোমরা সবাই জানো এটার নাম কি? এটার নাম হচ্ছে গ্লুকোজ। সাথে উৎপন্ন হবে পানি এবং অক্সিজেন। তাহলে এখন এই বিক্রিয়াটা তো এমনি এমনি হবে না। তোমরা জানো যে এই বিক্রিয়াটা হওয়ার জন্য অবশ্যই কাকে লাগবে? সূর্য মামাকে লাগবে। তো বইয়ে এটা লেখা আছে হচ্ছে সূর্যালোক, আর নিচে লেখা আছে, নিচে যদি আমি বলি কাকে লাগবে, লাগবে হচ্ছে পাতার ভেতরে উদ্ভিদের সবুজ অংশে কি থাকে? ক্লোরোফিল থাকে। তাহলে দেখো বইয়ের লাইনটা আমি একটু ডেসক্রাইব করে দিই। তাহলে কি লেখা আছে যে উদ্ভিদের সবুজ অংশে অবশ্যই কি পাবো আমরা? ক্লোরোফিল পাবো। সবুজ অংশে সালোক সংশ্লেষণ বিক্রিয়া হবে। তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের সালোক। তোমরা জানো যে তোমাদের এর পরবর্তী অধ্যায়ে সালোক সংশ্লেষণ নিয়েই বলা আছে, মানে সালোক সংশ্লেষণটাই হচ্ছে অধ্যায়ের নাম। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে, সূর্যালোক এখানে আছে এবং ক্লোরোফিলের সহায়তা, নিচে এখানে ক্লোরোফিল আছে, ক্লোরোফিলের সহায়তায় কে কে বিক্রিয়া করবে? কার্বন ডাইঅক্সাইড এবং পানি। কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে গ্লুকোজ, পানি এবং অক্সিজেন তৈরি করে। তো এইখানে তোমার বই লেখা আছে কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে কি তৈরি করবে? কার্বোহাইড্রেট তৈরি করে। তার মানে আমরা এখান থেকে এটুকু বুঝতে পারছি যে গ্লুকোজ, এই গ্লুকোজটা হচ্ছে একটা কার্বোহাইড্রেট। গ্লুকোজ একটা কি? কার্বোহাইড্রেট। আমরা জানি যে এটাকে খাদ্য বলা হয়। মানে আমরা চিন্তা করি না যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয়, এই গ্লুকোজটাই হচ্ছে সেই খাদ্য। এটা কি জাতীয় পদার্থ বা কি জাতীয় যৌগ? কার্বোহাইড্রেট জাতীয় যৌগ। তাহলে গ্লুকোজ হচ্ছে একটা কার্বোহাইড্রেট জাতীয় যৌগ সাধারণত। তাহলে এই কার্বোহাইড্রেটটা প্রক্রিয়াতে কোথায় উৎপন্ন হয়? উদ্ভিদের ভেতরে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। ওকে, এখান থেকে উদ্ভিদ নেয় এবং অন্যান্য যত প্রাণী আছে সবাই এই সালোক সংশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে তৈরি হওয়া গ্লুকোজ অর্থাৎ কার্বোহাইড্রেটটাকে গ্রহণ করে। এজন্য কার্বোহাইড্রেটের উৎস বা সোর্স হচ্ছে ওইটা। এখন আমাদের প্রতিদিনের খাবারের একটি বড় অংশ শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার। তো তাহলে কার্বোহাইড্রেটের বাংলা আমরা কি পেয়ে যাচ্ছি? শর্করা। তোমরা অলরেডি জানো যে কার্বোহাইড্রেট বাংলা হচ্ছে শর্করা। আমাদের শরীরে পুষ্টির সঙ্গে সম্পর্কিত মূল 7টা পুষ্টি উপাদান। এই 7টা পুষ্টি উপাদান আশা করি তোমাদের মনে আছে। তোমরা পড়ছো যে সুষম খাদ্যের 6টা উপাদান, সাথে আরেকটা উপাদান তোমরা পড়ছো রাফেজ বা খাদ্য আঁশ, আশা করি মনে আছে। তো এগুলো একটু একবার পড়ে আসি আমরা কি কি আছে। দেখো, পানি, কার্বোহাইড্রেট মানে শর্করা, এই শব্দটা ফাইবার আমি একটু পরে পড়াচ্ছি। ফ্যাট, প্রোটিন মানে হচ্ছে আমিষ। তাহলে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই 3টা পেয়ে গেলাম। সাথে কি ছিল? ভিটামিন এবং খনিজ লবণ। হ্যাঁ, খনিজ লবণ এখানে নাই, এখানে লেখা আছে মিনারেলস। মিনারেলস মানেই আসলে কি? মিনারেলস মানেই হচ্ছে খনিজ লবণ। ওকে, আর এখানে শুরুতে কি আছে? পানি। তাহলে বাকি যে 7 নাম্বার অর্থাৎ যেটা হচ্ছে আমাদের রাফেজ হিসেবে ছিল, যেটাকে তোমরা রাফেজ হিসেবে পড়ছো, এটাই হচ্ছে ফাইবার। কারণ ফাইবার মানে কি? তন্তু। আমরা জানি রাফেজ এর আরেকটা বাংলা নাম ছিল হচ্ছে খাদ্য আঁশ। যেসব খাদ্যের মধ্যে আঁশ থাকে, এখন আঁশগুলাই কিন্তু আসলে তন্তু। তো এই জন্য এই জায়গাটা আমরা এভাবে চিন্তা করতে পারি যে এই রাফেজ হচ্ছে ফাইবার। ওকে, তাহলে এই যে 7টা খাদ্য উপাদান এটা তোমরা জানো। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা যেটা খাই রেগুলার, যে ভাত, আলু, হ্যাঁ, এগুলো সব কি? সব হচ্ছে কার্বোহাইড্রেট। ওকে, তো পরের লাইনে লেখা আছে এর মধ্যে কার্বোহাইড্রেট। তো শর্করা আমাদের শরীরকে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে এবং অতিরিক্ত পরিমাণে উপস্থিত থাকলে তা শরীরে ফ্যাট বা চর্বি হিসেবে জমিয়ে রাখে। এটা আমরা হচ্ছে কার্বোহাইড্রেটের কাজ বা শারীরবৃত্তীয় গুরুত্ব আছে এই টপিকের পরে, ওখানে আমরা খুব ভালো করে শিখবো। যে তোমরা চিন্তা করতে পারো যে আমরা কিভাবে মোটা হয়ে যাই বা আমাদের দেহে কিভাবে চর্বি জমে। আমি যদি চর্বি না খাই তাহলে চর্বি কিভাবে জমবে? আসলে না, তুমি চর্বি না খাইলেও তোমার বডিতে চর্বি জমতে পারে। কিভাবে? যদি তুমি অতিরিক্ত পরিমাণে কার্বোহাইড্রেট খাও তাহলে তোমার শরীরে
চর্বি জমবে। কিভাবে জমবে, কেন জমবে, এই সব কিছু আমরা কার্বোহাইড্রেটের শারীরবৃত্তীয় গুরুত্বতে শিখবো। তো চলো আমরা পরের অংশে চলে যাই। তো এখানে সেসব নিয়ে কথাবার্তা বলা আছে, এগুলো আমরা পরে শিখবো। সো পরেরটা সব থেকে ইম্পর্টেন্ট, দেখো কি লেখা আছে, কয়েকভাবে কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস করা যায়। একটি তোমরা সবাই জানো, তোমরা জানো কিনা আমি জানি না, তোমরা সবাই জানো। আসলে এই বইটা তো ক্লাস 6, 7, 8 এর ধারাবাহিকতার একটা অংশ। তোমাদের যে ব্যাচটা, যারা ক্লাস 9-এ এখন পড়ো, 2024 সালে ক্লাস 9-এ, তারা কিন্তু 6, 7, 8-এ নতুন কারিকুলাম পড়োনি। সো ওই সব বইয়ে যা যা আছে তোমরা কিন্তু সেগুলো সম্পূর্ণ জানো না। যার কারণে অনেক সময় তুমি তোমার বইয়ে দেখবা যে লেখা আছে তুমি আগের শ্রেণীতে জেনেছো বা তার আগে এটা জেনেছো, কিন্তু তোমরা কিন্তু আসলে অনেক কিছু জানোনি। তো সেগুলোও কিন্তু তোমাদেরকে জেনে নিতে হবে। তো চেষ্টা করবো আমরা তোমাদেরকে সেগুলো ভালোভাবে জানাই দেওয়ার। ক্লাস 8 বা 7-এ যে অংশগুলো তোমাদের পড়া হয়নি সেগুলো আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে পড়াই দিতে পারবো। তো এখন চলে আসো, কয়েকভাবে কার্বোহাইড্রেট শ্রেণীবিন্যাস করা যায়। তো শ্রেণীবিন্যাস করা যায় এটা নিয়ে আমরা আসলে পড়াটা শুরু করবো। এই কার্বোহাইড্রেট টপিকের সবচেয়ে ঝামেলাপূর্ণ অংশ হচ্ছে এই অংশটুকু। ইনশাআল্লাহ এটুকু আজকে খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা কার্বোহাইড্রেট শ্রেণীবিন্যাস পড়বো। তো বইয়ে লেখা আছে, একটি তোমরা সবাই জানো, এক ধরনের কার্বোহাইড্রেট, স্বাদে মিষ্টি, দানাদার এবং পানিতে দ্রবণীয়। তো যে বৈশিষ্ট্যটা পড়ছি তার নাম কি? সুগার। তাহলে সুগারের বৈশিষ্ট্য কি লেখা আছে এখানে? স্বাদে মিষ্টি, দানাদার এবং পানিতে দ্রবণীয়। পরে লেখা আছে গ্লুকোজ সুগারের একটি উদাহরণ। হ্যাঁ, এটাও ঠিক আছে, কোনো সমস্যা নাই। বইয়ের লাইনে পরের লিখছে যে অন্যটি স্টার্চ। এখন সমস্যা হচ্ছে এই লাইনটা একটু ঝামেলা আছে, খুব বেশি না, কিন্তু তোমাদের বোঝার জন্য, যখন তুমি একা একা পড়বে তখন তোমার এটা বুঝতে ভুল হতে পারে। তাহলে কার্বোহাইড্রেটকে নিশ্চয়ই আমরা যদি ভাগ করি তাহলে একটা পাবো সুগার আর একটা পাবো স্টার্চ, যেটা হচ্ছে এই সুগারের উল্টা বৈশিষ্ট্য সম্পন্ন। কি লেখা আছে এখানে? মিষ্টি নয়, অদানাদার, পানিতে অদ্রবণীয়। কিন্তু বিষয়টা আসলে সেরকম না। তো চলো কিভাবে সেরকম, বিষয়টা আসলে কি সেটা আমরা একটু দেখে আসি। প্রথমে আমরা হচ্ছে কার্বোহাইড্রেট শ্রেণীবিন্যাস পড়বো। তো মনে রাখবা, যখনই আমরা কোনো শ্রেণী বিন্যাস পড়বো বা শ্রেণী বিভাগ পড়বো, তখনই মনে রাখতে হবে যে নিশ্চয়ই যে কোনো কিছু শ্রেণী বিভাগ হয় কোনো কিছুর ভিত্তিতে। কি বললাম? কোনো কিছু শ্রেণী, যে কোনো কিছু শ্রেণী বিভাগ হয় কোনো কিছুর ভিত্তিতে, বা বেস মানে ভিত্তি, সেখান থেকে ভিত্তিতে বা বেসিসে। যে কোনো কিছুর শ্রেণী বিভাগ হবে কোনো কিছুর ভিত্তিতে বা বেসিসে। কিসের ভিত্তিতে আমি এটাকে ভাগ করতেছি, যদি তুমি সেটা বুঝতে পারো তাহলে দেখবা যে শ্রেণীবিন্যাসটা বা ওই প্রকারভেদটা পড়া তোমার জন্য অনেক বেশি ইজি হবে, মনে রাখাও ইজি হবে। তো প্রথমে আমি তোমাদেরকে একটা ফ্লো চার্ট এখানে আঁকাই দিব যে কার্বোহাইড্রেট শ্রেণীবিন্যাস আমরা কিভাবে করতে পারি। যদি ধরো আমি এখানে লিখলাম কার্বোহাইড্রেট, তাহলে আমরা তোমাদের বইয়ের ইনফরমেশন অনুযায়ী আমরা মেইনলি দুই অংশে ভাগ করব, অর্থাৎ দুইটা জিনিসের ভিত্তিতে ভাগ করব। কার্বোহাইড্রেটকে যদি আমরা স্বাদের ভিত্তিতে ভাগ করি তাহলে একরকম পাবো। তাহলে একটা ভিত্তি আমরা করব হচ্ছে স্বাদের ভিত্তিতে, সেটা কেমন সেটা দেখব। আরেকটা করব হচ্ছে আণবিক গঠনের ভিত্তিতে। আরেকটা করব হচ্ছে আণবিক গঠন, তার মানে সেটা কেমন ভাবে গঠিত, কোন কোন অণু দিয়ে, আণবিক গঠনের ভিত্তিতে। তাহলে দেখো, আণবিক গঠন নিচে লিখে দিই এর ভিত্তিতে। ওকে, তাহলে শুরুতে আমরা পড়বো হচ্ছে স্বাদের ভিত্তিতে কিভাবে আমরা ভাগ করতে পারি। তো স্বাদের ভিত্তিতে, হ্যাঁ, এটা একটু ভালো করে খেয়াল করলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। স্বাদের ভিত্তিতে, এখন স্বাদ কেমন সেটা অনুযায়ী, স্বাদ কি মিষ্টি নাকি মিষ্টি না, সেই অনুযায়ী হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। যদি আমরা দেখি স্বাদের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায় ভাই? দুই ভাগে। তো সেটা ভাগটা করার আগে আমি একটু তোমাদেরকে বইয়ের লাইনের সাথে মিল রেখে কিছু মজা করে বিষয়টা বুঝাই দিই। এখন আসো, প্রথমে দেখো, যদি আমরা চিন্তা করি যে স্বাদ কেমন, হ্যাঁ, ধরো আমি এখানে লিখলাম স্বাদ। স্বাদ কেমন? স্বাদ যদি মিষ্টি হয় তাহলে সে কেমন? আচ্ছা, তোমার বইয়ে লেখা আছে যে যার নাম সুগার তার স্বাদ হচ্ছে মিষ্টি। তার আরো দুইটা বৈশিষ্ট্য লেখা আছে, এবং তার দানা আছে কিনা, তার দানা আছে কিনা, হ্যাঁ, দানাদার মানে তার দানা আছে। দানাদার মানে কি? যেমন তোমরা জানো যে যার দোকান আছে সে কি দোকানদার, হ্যাঁ, যার হচ্ছে জমি আছে সে কি জমিদার, যার এরকম আরো অনেক কিছু, যার চৌকি আছে সে কি চৌকিদার। এখন দেখো দানা আছে কিনা, সে দানাদার। এবার আসো 3 নম্বর যে পয়েন্টটা দেওয়া আছে সেটা হচ্ছে পানিতে সে কেমন, দ্রবণীয় নাকি অদ্রবণীয়, মানে পানিতে তার দ্রবণীয়তা কেমন। তো দেখো, যার হচ্ছে মিষ্টি, যার দানা আছে সে হচ্ছে পানিতে দ্রবণীয়। তাহলে এই জায়গাটাতে আমরা এই 3টা বৈশিষ্ট্য দেখলাম, এবং তোমাদের বই অনুযায়ী এটা লেখা আছে এটাকে বলা হচ্ছে সুগার। হ্যাঁ, এটা আসলে এটাকে সুগারই আমরা বলবো। তাহলে এটাকে বলা হবে হচ্ছে সুগার। ওকে, নট
স্টার্চ, এটা হচ্ছে সুগার। এখন দেখো সুগারের বৈশিষ্ট্য কি, স্বাদে মিষ্টি, দানাদার এবং দ্রবণীয়। এখন বিষয়টা হচ্ছে ভাই পরের যে জিনিসটা লেখা আছে সেটার বৈশিষ্ট্য লেখা আছে হচ্ছে, দেখো আমি একদম কপি করে নিলাম, লেখা আছে কি, হ্যাঁ অমিষ্টি, মানে অমিষ্টি বলতে আমি বুঝাই দিচ্ছি মিষ্টি না, আর অদানাদার মানে দানাদার না, আর পানিতে কি সেটা অদ্রবণীয়। দেখো এখানে আমি আসলে অ দিয়ে বোঝাইছি, অমিষ্টি মানে কি, অমিষ্টি মানে হচ্ছে মিষ্টি নয়। হ্যাঁ, তো পড়ার জন্য সুবিধার ক্ষেত্রে আমরা এটা বুঝাই দিচ্ছি মিষ্টি নয়। ওকে, তাহলে দেখো এগুলো সবই কি নেগেটিভ, তাই না? এদের সবারই বৈশিষ্ট্য কি, যে অমিষ্টি, অদানাদার, অদ্রবণীয়। কোনো কিছু শুরুতে অ থাকলে সেটাকে আমরা কি ভাবি, নেগেটিভ ভাবি না? যেমন তুমি চিন্তা করো ভাইয়া যে কৃতজ্ঞ, তার নেগেটিভ বা বিপরীত শব্দ কি, অকৃতজ্ঞ, তাই না? যদি কোনো শব্দের শুরুতে আমরা অ বসাই দিই বা নেগেটিভ বা নন বসাই দিই, তখন আসলে সেগুলো কি হবে, সেগুলো সব নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো তাহলে একটা ছিল সুগার, যে হচ্ছে মিষ্টি, দানাদার, দ্রবণীয়। আরেকটা হচ্ছে অমিষ্টি, অদানাদার, অদ্রবণীয়। তোমাদের বই অনুযায়ী দেখা যাচ্ছে অন্যটা হচ্ছে স্টার্চ। তার মানে তোমাদের মনে হতে পারে যে এখানে মনে হয় আমরা স্টার্চ লিখবো, আসলে বিষয়টা সেরকম না। এখানে আমরা স্টার্চ লিখবো না। এখানে যেহেতু একটা সুগার, তাহলে অন্যটা, যেহেতু এখানে সুগার আমরা একটু লিখে রাখি, তাহলে ভাই এগুলো সবার আগে নেগেটিভ আছে, তাহলে এটা আসলে নেগেটিভ হবে। এখন নেগেটিভ, সুগারের নেগেটিভ কি হবে, সুগার না মানে কি, বাংলায় বললে মানে ইংলিশে বললে কি হবে, নন সুগার। তাহলে দেখো স্বাদের ভিত্তিতে আমরা কার্বোহাইড্রেটকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সুগার আর একটা কি, নন সুগার। যদি আমরা এটাকে একটু বক্সের ভেতরে নিয়ে আসি তাহলে এভাবে এরকম ভাবে হবে, তাহলে সুগার এবং নন সুগার। ওকে, তাহলে এই যে সুগারের বৈশিষ্ট্য কি, মিষ্টি, দানাদার, পানিতে দ্রবণীয়। আর নন সুগারের বৈশিষ্ট্য কি, অমিষ্টি মানে মিষ্টি নয়, অদানাদার, অদ্রবণীয়। ঠিক আছে, এখন আসো বইয়ে কি লেখা আছে। বইয়ে লেখা আছে হচ্ছে উদাহরণ লেখা আছে। তো হ্যাঁ, উদাহরণ, কার উদাহরণ আমরা কি দিব, দেখো এই সুগারের উদাহরণ হচ্ছে, বই অনুযায়ী লেখা আছে হচ্ছে গ্লুকোজ। সুগারের উদাহরণ কি লেখা আছে ভাইয়া, গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে সুগারের একটা উদাহরণ। তো আমি তোমাদেরকে আরো দুইটা উদাহরণ দিয়ে দিই, গ্লুকোজ, তারপর তোমরা নাম শুনতে পারো ফ্রুক্টোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এরকম অনেক কিছু আছে। সো গ্লুকোজ আর ফ্রুক্টোজ হচ্ছে আমাদের সুগারের উদাহরণ। ভাইয়া তাহলে নন সুগারের দুইটা উদাহরণ দেন। নন সুগারের উদাহরণ হচ্ছে যেমন স্টার্চ, তারপর তোমরা জানো যে উদ্ভিদের দেহে থাকে কি, সেলুলোজ, স্টার্চ, সেলুলোজ, তারপর গ্লাইকোজেন। হ্যাঁ, এই যে যৌগগুলো আমরা এখানে লিখলাম, এই যৌগগুলো হচ্ছে সবাই নন সুগার। তাহলে দেখো নন সুগারের একটা উদাহরণ হচ্ছে স্টার্চ। তো আমাদের বইয়ে লেখা আছে যে অন্যটি স্টার্চ, আসলে অন্যটা হচ্ছে নন সুগার, আর নন সুগারের একটা উদাহরণ হচ্ছে স্টার্চ। ওকে, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন এগুলো সবাই হচ্ছে নন সুগার, আর গ্লুকোজ, ফ্রুক্টোজ এগুলো সবাই কি, সুগার। তাহলে কার্বোহাইড্রেটকে স্বাদের ভিত্তিতে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারলাম, দুই ভাগে, সুগার এবং নন সুগার। আশা করি এই অংশটুকু তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া পরের লাইনে বইয়ে কি লেখা আছে, যে আমাদের পরিচিত উদ্ভিদ থেকে যেমন চাল, ময়দা, আলু ইত্যাদিতে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে, ইত্যাদিতে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে। তার মানে স্টার্চ এই যৌগটা কোথায় আমরা পাবো, চালে পাবো, ময়দায় পাবো, আলুতে পাবো। ঠিক আছে, এখন তোমাদের আসলে আমি একটু এক্সপেরিমেন্ট করে দেখাই দিই এদের বৈশিষ্ট্য আসলে ঠিকঠাক ছিল কিনা। যেমন মনে করো যে এখানে, এখানে দেখো যে আশা করি দেখা যাচ্ছে, এখানে এখানে হচ্ছে গ্লুকোজ নেওয়া আছে। দেখো তো গ্লুকোজ কিসের উদাহরণ, গ্লুকোজ হচ্ছে সুগারের উদাহরণ। তো তোমরা জানো গ্লুকোজ বা এখানে চিনি আছে, তো চিনি বা গ্লুকোজ এগুলো সবার টেস্ট কি, তোমরা সবাই তো খাইছো, সবাই এগুলোর টেস্ট হচ্ছে মিষ্টি, তাহলে এদের স্বাদ কি, মিষ্টি হবে। এখন দেখো তো এগুলোর মধ্যে দানা আছে কিনা, মনে হয় মোবাইলের ক্যামেরায় অত ভালো দেখা নাও যেতে পারে। তোমরা সবাই জানো যে এগুলোর মধ্যে কি আছে, দানা আছে। বা যদি তোমরা চিন্তা করো যে ভাই গ্লুকোজ, গ্লুকোজের মধ্যেও কি আছে, এই যে গ্লুকোজের যে গুঁড়া আছে, তোমরা অনেক সময় গ্লাক্সোজ ডি বা বাজারে বিভিন্ন গ্লুকোজ পাওয়া যায়, ওই যে আমরা খাই। তো এই যে এই দেখো এখানে দানা বের হচ্ছে, তাহলে এগুলো হচ্ছে দানা। তাহলে দেখো স্বাদে মিষ্টি, দানাদার। আচ্ছা, এবার দেখো দ্রবণীয়। দ্রবণীয় মানে কি ভাইয়া, পানিতে দ্রবণীয় মানে কি, মনে করো আমরা এখান থেকে, যেহেতু এখানে চামচ আছে, তারপর আমি ঢেলে দিয়ে পাবে। হ্যাঁ, তো ধরো এই পানির ভেতরে আমরা এই গ্লুকোজটা দিচ্ছি। গ্লুকোজটা চাইলে আমরা সাথে একটু চিনিও দিয়ে দিতে পারি শরবত হিসেবে খেয়ে ফেলার জন্য। হ্যাঁ, তো দেখো এখানে এই পানির মধ্যে গ্লুকোজ আছে, চিনিও আছে। এখন আমরা এগুলো যদি একটু নাড়াইতে থাকি, যদি একটু গোলাই, তাহলে দেখবো কি যে কিছুক্ষণ পর, হ্যাঁ এক এক মিনিট পর বা ওই সময়ের মধ্যেই এখানে যা আছে সেটা কি হয়ে যাবে, সেটা কি আর দেখা যাবে, একটু পরে কিন্তু এখানে যে চিনি বা গ্লুকোজ যেগুলো আছে সেগুলো কিন্তু আর দেখা যাবে না। দেখো তাহলে যদি এখানে আর দেখা না যায়, এখানে দেখা যাচ্ছে,
দেখো এখানে যদি আর দেখা না যায় তাহলে কিন্তু কি ধরে নেবো আমরা, সেগুলো পানির সাথে মিশে গেছে। পানির সাথে মিশে যাওয়াটাকে আমরা কি বলি, দ্রবণীয় হয়ে যাওয়া। তুমি ভাবতে পারো ভাইয়া যে আটা আটা হচ্ছে পানির সাথে মেশানো হয়। তুমি দেখো আটা পানির সাথে মেশানো হওয়ার পরে সেগুলো কিন্তু দেখা যায়, হ্যাঁ। কিন্তু এই যে গ্লুকোজ বা চিনি, এগুলো কি পানির সাথে মেশানোর পরে আর দেখা যাবে? তোমরা জানো এগুলো আর দেখা যায় না। তো এগুলো পানির সাথে মিশে যায়, ওটাকে আমরা কি বলি, দ্রবণীয় হয়ে যাওয়া। তাহলে এদের বৈশিষ্ট্য কি? এরা হচ্ছে পানিতে দ্রবণীয় হয়ে যায়। সো সুগারের বৈশিষ্ট্য হচ্ছে মিষ্টি, দানাদার, দ্রবণীয়। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এখন একটা নন সুগারের উদাহরণ দিই। নন সুগারের উদাহরণ ছিল হচ্ছে স্টার্চ। এখন স্টার্চ তো আমি আলাদা করতে পারবো না। এই যে দেখো এখানে কি আছে, অনেকগুলো আলু রাখা আছে। আমাদের ভাইয়ারা আমাকে এটা কেটে দিছে, হ্যাঁ, বাজার থেকে কিনে নিয়ে আসছে। তো আমরা একটা কাজ করি, এখানে আমাদের আরেকটা গ্লাস আছে, এই গ্লাসে কিছু নাই, পানি আছে। তো ধরো এই আলুর ভেতরে কি আছে, স্টার্চ আছে। এই আলুর দানা কিন্তু স্টার্চের দানা না, মানে স্টার্চ তো আলুর ভেতরে থাকে, সেগুলো কিন্তু আমরা আলাদা করতে পারিনি। এই আলু আমরা এখানে দিলাম, তোমরা চাইলে আরেকটা আলু দিতে পারি। মনে করো এখানে ওহো পড়ে গেল। তো দেখো এখানে আলুগুলা দেওয়া হলো। এখন ভাবতে পারো যে ভাইয়া আলু কি আসলে দ্রবণীয়, মানে স্টার্চ কি দ্রবণীয়? স্টার্চ আলু কি টেস্ট কি? শুরু থেকে আমরা দেখি স্টার্চ হচ্ছে মিষ্টি না, আলু তো স্পেসিফিক্যালি মিষ্টি না। আলুর মধ্যে দানাগুলা, আলু কাটছি বলে এরকম লাগছে, কিন্তু আলুর মধ্যে যে স্টার্চ থাকে এর দানা কি আমরা দেখতে পাইছি? ওরকম দানাদার না। এবার আসো দ্রবণীয় কিনা। এখন মনে করো যে এইখানে যদি আমরা পানির ভেতরে আলু দিলাম, দিয়ে আমরা এভাবে গোলাতে থাকি, এটা কি গলবে? কখনো কি গোলা সম্ভব? হ্যাঁ, মনে করো হচ্ছে এটা কত সাল, 2024 সাল, হ্যাঁ। ধরো তোমরা যারা ছেলেরা আছো, 2024 সাল তো, ধরো 10 বছর পরে 2034 সাল, ধরলাম 2037 সালে একদিন হচ্ছে তোমার বউয়ের সাথে তোমার একটু ঝগড়া হয়েছে। তুমি তার সাথে কথা বলতে চাও, সে তোমার সাথে কথা বলবে না। এখন সে একটা বুদ্ধি করলো, যে তোমাকে বললো যে পানি আর আলু দিয়ে বললো যে এই পানি আর আলু তুমি গুলায় ফেলো, যদি এগুলা তুমি গুলায় ফেলতে পারো তাহলে আমি তোমার সাথে কথা বলবো। এখন মনে করো তুমি তো ক্লাস 9-এ বা কোনো সময় এই টপিকটা পড়ো নাই। তখন কি হয়েছে, তখন তুমি ভাবছো দেখি চেষ্টা করে দেখি গলে কিনা, তখন তুমি সারা রাত বসে বসে এগুলো গুলাইছো। কিন্তু তুমি তো আর জানো না যে আলুর মধ্যে স্টার্চ থাকে, স্টার্চ তো আর দ্রবণীয় হবে না, স্টার্চ তো আর গলবে না। তো সকালবেলা উঠে দেখো যে আলু যা ছিল তাই আছে, মানে তুমি গুলাচ্ছ সারা রাত ধরে, লাভ হবে না, কথাও আর বলা হবে না। সো এখানে আমরা যা শিখলাম যে আলুর ভিতরে কি থাকে, স্টার্চ। স্টার্চ কি পানিতে দ্রবণীয় হবে? স্টার্চ পানিতে দ্রবণীয় হবে না। সো এখানে স্টার্চটা হচ্ছে নন সুগার, এদের বৈশিষ্ট্য কি, এরা পানিতে অদ্রবণীয়। ওকে, তাহলে এখানে আমাদের যে দেখো এর মধ্যে কিছুই আর নাই, সব দ্রবণীয় হয়ে গেছে। তো এটা হচ্ছে গ্লুকোজ এবং চিনি দিয়েছিলাম, সেগুলা দ্রবণীয় হয়ে গেছে, আর এটা হচ্ছে অদ্রবণীয়। তো চিনির বিষয়টা নিয়ে আমি একটু পরে কথা বলছি। গঠন অনুর ভিত্তিতে বা আণবিক গঠনের ভিত্তিতে আমরা যেটা পড়বো, ওই ক্ষেত্রে আমাদের চিনির বিষয়টা চলে আসবে। ওকে, তাহলে এই টপিকটা আশা করি ক্লিয়ার। এখন আসো, এখন আমরা পড়বো হচ্ছে পরের যে অংশটা, তাহলে আণবিক গঠনের ভিত্তিতে আমরা কার্বোহাইড্রেট কিভাবে ভাগ করতে পারি। হ্যাঁ, তো তোমাদের বইয়ে আসলে কোনো কিছুই ঠিকঠাক এখানে নাই, এখানে জাস্ট একটা নাম দেওয়া আছে। দেখো লেখা আছে কার্বোহাইড্রেটের আণবিক গঠন, আণবিক ওজন, রাসায়নিক ধর্মের ভিত্তিতেও কয়েকটি ভাগে ভাগ করা যায়। বলছে কি কয়েকটি ভাগে ভাগ করা যায়, আসলে এটা সাধারণত 4টা ভাগে ভাগ করা যায়। আমরা একটু লিখে ফেলবো। আণবিক গঠন মানে আসলে এই লাইনটা যা লেখা আছে, আণবিক গঠন, আণবিক ওজন সবকিছু একসাথে চিন্তা করা হয়। তো আণবিক গঠন অনুযায়ী আমরা কার্বোহাইড্রেটকে 4 ভাগে ভাগ করতে পারি। তো প্রথমে আমি একটু লিখি, প্রথম অংশটার নাম হচ্ছে, প্রথমটাকে আমরা বলবো মনোস্যাকারাইড। আচ্ছা, পরেরটা কি, পরেরটাকে আমরা বলবো হচ্ছে ডাইস্যাকারাইড। ওকে, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড। তারপরেরটাকে আমরা বলবো হচ্ছে অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড। আর 4 নাম্বার যে, তাকে আমরা বলবো হচ্ছে, তোমরা পড়ছো এর আগে যে অনেকগুলা স্যাকারাইড, অসংখ্য স্যাকারাইড থাকে, তখন তাকে কি বলা হবে, পলিস্যাকারাইড। ওকে, তাহলে দেখো ছোট করে ফেলি এটা। তাহলে কার্বোহাইড্রেটকে আণবিক গঠনের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যাচ্ছে? 4 ভাগে। কি কি? মনোস্যাকারাইড, আশা করি দেখা যাচ্ছে, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। তো এখান থেকে আমরা আসলে ক্লিয়ারলি বুঝবো যে কিভাবে সামনের দিকে এটা আগাবে। তো এটাই একটু সরাই রাখি, তাহলে আমাদের দেখতে এবং বোর্ড দেখতে সুবিধা হবে। হ্যাঁ, তো দেখো, তাহলে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। ওকে, তো এটা আসলে কি? হ্যাঁ, তো মনে রাখতে হবে সবার নামের মধ্যে কমন শব্দ কি আছে ভাইয়া? স্যাকারাইড, 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 স্যাকারাইড। ওকে,
এখন শুরুর শব্দগুলা কি আছে? অলরেডি কিন্তু আমরা পারি যে মনো মানে এক। তাহলে ভাইয়া মনোটা যদি আমরা গোল করে এখানে এক লিখি, মনো মানে হচ্ছে এক। ভাইয়া ডাই মানে কি? আমরা জানি ডাই মানে হচ্ছে দুই। তোমাদের তো মনে আছে, বলতো কার্বন ডাইঅক্সাইড, মনে আছে ভাইয়া? কার্বন ডাইঅক্সাইড, এখানে কয়টা অক্সাইড আছে? দুইটা, এর জন্য এর নাম কি? কার্বন ডাইঅক্সাইড। তো ডাই মানে হচ্ছে দুই। আচ্ছা ভাইয়া পলি মানে কি? পলি মানে হচ্ছে বহু বা অসংখ্য। এখন আসলে ভাইয়া অলিগো মানে কি? অলিগো মানে হচ্ছে, অলিগো কোনো সংখ্যা না, অলিগো মানে হচ্ছে কম কম। অলিগো মানে কি? অলিগো মানে হচ্ছে কম কম। ঠিক আছে, তাহলে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। ওকে, এখন সবকিছুর একক আছে একটা। এখন প্রশ্ন হচ্ছে ভাই সবকিছুর একক কি? তোমরা জানো যে পলি মানে অসংখ্য। এখন এই পলিস্যাকারাইড তৈরি করতে গেলে আসলে অসংখ্য কি লাগে? দেখো, এই যা যা আছে এখানে সবকিছুর একক আমরা যেমন পড়ছিলাম যে প্রোটিনের একক হচ্ছে অ্যামিনো অ্যাসিড। একইভাবে যেমন আমরা পড়ছিলাম যে ফুলের মালা যদি আমরা তৈরি করতে চাই, সেই ফুলের মালার একক হচ্ছে ফুল। তাহলে এই যে পলিস্যাকারাইড, তার একক কি? তার একক হচ্ছে মনোস্যাকারাইড। আসলে কার্বোহাইড্রেটের যে সর্বনিম্ন বা ক্ষুদ্রতম একক তার নাম হচ্ছে মনোস্যাকারাইড। এখন ধরো এটা একটা মনোস্যাকারাইড, হ্যাঁ? তো এই মনোস্যাকারাইডটা, এটা একটা মনোস্যাকারাইড, এটা একটা মনোস্যাকারাইড, এটা একটা মনোস্যাকারাইড, এটা একটা মনোস্যাকারাইড। এভাবে যদি আমরা অনেকগুলো মনোস্যাকারাইড পাশাপাশি লিখতে পারি বা আঁকতে পারি, ধরো এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা মনোস্যাকারাইড, হ্যাঁ? তো এখানে মনোস্যাকারাইড আছে, তো ধরো অনেকগুলো মনোস্যাকারাইড আমরা এখানে আঁকলাম। তাহলে অনেকগুলো মনোস্যাকারাইড যখন অসংখ্য বা বহু বা হাজার হাজার মনোস্যাকারাইড থাকবে তখন, এবং সেগুলো যদি যুক্ত হয়ে যায় তখন সেগুলো আসলে কি তৈরি করে ফেলবে? সেগুলো তৈরি করে ফেলবে হচ্ছে পলিস্যাকারাইড। দেখো, অসংখ্য মনোস্যাকারাইড যুক্ত হয়ে তৈরি করবে কি? পলিস্যাকারাইড। তাহলে ভাইয়া মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড কিভাবে হবে? দেখো তো, যখন আমার দুইটা মনোস্যাকারাইড থাকবে, যখন দুইটা মনোস্যাকারাইড মিলে কোনো যৌগ তৈরি হবে, দুইটা মনোস্যাকারাইড যৌগ মিলে একটা যৌগ হচ্ছে, সেই যৌগটাকে আমরা কি বলতে পারবো? ডাইস্যাকারাইড। ওকে, আচ্ছা, তো এই শুরুতে আমরা যেটা লিখছিলাম পুরো এখান থেকে এই পর্যন্ত, এটাকে আমরা কি বলতে পারি? অসংখ্য মনোস্যাকারাইড, তাহলে তাকে আমরা বলতে পারি হচ্ছে পলিস্যাকারাইড। ওকে, তো এটা হচ্ছে আমাদের পলিস্যাকারাইড। তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া, যদি শুধুমাত্র একটা মনোস্যাকারাইড দিয়ে কি যৌগ হতে পারে? হ্যাঁ পারে। যদি শুধুমাত্র একটি মনোস্যাকারাইড দিয়ে যৌগ হয়, আমরা প্রথমে লিখছিলাম যে মনোতে হচ্ছে এক, তাহলে একটি মনোস্যাকারাইড, যদি একটি মনোস্যাকারাইড দিয়ে কোনো যৌগ হয় তখন তাকে আমরা বলবো হচ্ছে মনোস্যাকারাইড। ঠিক আছে, আবার যদি এমন হয় দুইটা মনোস্যাকারাইড দিয়ে কোনো যৌগ হয়েছে, দুইটি মনোস্যাকারাইড দিয়ে কোনো যৌগ হয়েছে, তখন তাকে আমরা বলবো হচ্ছে ডাইস্যাকারাইড। দুইটা মনোস্যাকারাইড দিয়ে যে যৌগ তৈরি হবে তখন তাকে আমরা কি বলবো? ডাইস্যাকারাইড। এখন আসো, পলি মানে বহু বা অসংখ্য, এইখানে একটা সংখ্যার বিষয় আছে। যদি এমন হয় যে, আশা করি এটা দেখা যাবে কারণ এখানে একটু লাইট আছে, তো 10 এর অধিক মনোস্যাকারাইড, 10 এর অধিক মনোস্যাকারাইড দিয়ে যদি কোনো যৌগ তৈরি হয়, কি বললাম? 10 এর অধিক মনোস্যাকারাইড যদি কোনো যৌগ তৈরি হয় তখন তাকে আমরা বলবো হচ্ছে পলিস্যাকারাইড। ঠিক আছে, দেখো এখানে যদি আমরা লিখছিলাম, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 10 এর অধিক হাজার হাজার দিয়ে হয়, এটা হচ্ছে পলিস্যাকারাইড। তাহলে হ্যাঁ, অলিগোস্যাকারাইড কি কম কম? তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, 2 পর্যন্ত হচ্ছে ডাই আর পলিস্যাকারাইড হচ্ছে 10 এর বেশি, তাহলে 3 থেকে 10 এরা কি হবে? অলিগোস্যাকারাইড। ঠিক আছে, তাহলে 3 থেকে 10 যখন মনোস্যাকারাইড হবে তখন তাকে 3 থেকে 10টি মনোস্যাকারাইড হলে তখন তাকে আমরা কি বলবো? অলিগোস্যাকারাইড। ওকে, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, হোয়াট ইজ মনোস্যাকারাইড? মনোস্যাকারাইড জিনিসটা আসলে কি সেটা আমরা এখন জানবো। তো তাহলে আশা করি আমাদের আণবিক গঠনের ভিত্তিতে কার্বোহাইড্রেট কয় প্রকার সেটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। তো দেখো, যখন একটা মনোস্যাকারাইড দিয়ে তৈরি হয় তখন সেটা মনোস্যাকারাইড, দুইটা মনোস্যাকারাইড দিয়ে যে যৌগ তৈরি হবে, কার্বোহাইড্রেট তৈরি হবে, তাকে বলা হবে ডাইস্যাকারাইড। 3 থেকে 10টা মনোস্যাকারাইড মিলে যে কার্বোহাইড্রেট তৈরি হবে তাকে আমরা কি বলবো? অলিগোস্যাকারাইড। আর 10 এর বেশি মনোস্যাকারাইড মিলে যে কার্বোহাইড্রেট জাতীয় যৌগ তৈরি করবে তাকে আমরা কি বলবো? পলিস্যাকারাইড। আশা করি এই গঠন অনু বা আণবিক গঠনের ভিত্তিটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন আসো, আমাদের তাহলে এখন পড়াশোনা করতে হবে কি নিয়ে ভাই? মনোস্যাকারাইড নিয়ে। ওকে, তাহলে আমরা চলে যাই মনোস্যাকারাইড নিয়ে পড়াশোনা করব। তো মনোস্যাকারাইড, তো মনোস্যাকারাইড নিয়ে পড়ার জন্য আমরা একটু বইয়ের লাইনগুলো পড়ে আসি, বইয়ের লাইনগুলো বুঝে আসি আসলে আমরা এগুলো আসলে বুঝতে পারবো কিনা। হ্যাঁ, তো বইটা একটু আমরা বের করে ফেলি। দেখো,
বইয়ের ভেতরে যে লাইনগুলো আছে সেগুলো আমরা একটু পড়বো, দেখবা যে সব কিছু তোমার কাছে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তো সবকিছু অনুযায়ী 4টা ভাগে ভাগ করা যায়, কয়েকটি জায়গায় আসলে কয়টা হবে, 4টা ভাগে ভাগ করা যায়। এদের ভেতরে সবচেয়ে ক্ষুদ্র এবং সরলতম এককের নাম কি আমরা দেখছি একটু আগে। এই যে ভাগগুলো করা হয়েছে এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্র এবং সরলতম এককের নাম কি, মনোস্যাকারাইড। বইয়ে লেখা আছে এই যে মনোস্যাকারাইড। ওকে, এটি অন্যান্য জটিল কার্বোহাইড্রেট তৈরির গাঠনিক একক হিসেবে কাজ করে। তাহলে অন্যান্য জটিল কার্বোহাইড্রেট আসলে কারা? অন্যান্য জটিল কার্বোহাইড্রেট হচ্ছে ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। সবাইকে কে তৈরি করছে? মনোস্যাকারাইড তৈরি করতেছে। তাহলে মনোস্যাকারাইড মিলে, মনোস্যাকারাইড সংযুক্ত হয়ে এদেরকে তৈরি করে। তাহলে এই যে অন্যান্য যত জটিল কার্বোহাইড্রেট আছে সবাইকে আসলে কে তৈরি করছে? মনোস্যাকারাইড। তাহলে সবার একককে মনোস্যাকারাইড। তাই বইয়ে এই লাইনটা লেখা যে অন্যান্য জটিল যে কার্বোহাইড্রেট গুলো আছে তাদের তৈরির গাঠনিক একক হিসেবে কাজ করে কে? মনোস্যাকারাইড। এদের সাধারণ সংকেত কি? সাধারণ সংকেত হলো CnH2nOn। এটা নিয়ে আমি একটু পড়াশোনা করব মনোস্যাকারাইড নিয়ে। তাহলে মনোস্যাকারাইডের সাধারণ সংকেত আমরা পেয়ে গেছি। তো মনোস্যাকারাইডের সাধারণ সংকেত কি লেখা আছে? সাধারণ সংকেত হচ্ছে CnH2nOn। আচ্ছা, ঠিক আছে, এটা নিয়ে আমরা পড়বো। এদের অণুতে কার্বন পরমাণুর সংখ্যা 5টি হলে তখন তাকে পেন্টোজ সুগার বলে। আচ্ছা, এখানে কিছু বিষয় বলা আছে, তো ওই পর্যন্ত যাওয়ার আগে আমরা তাহলে এখন দেখে ফেলবো যে মনোস্যাকারাইডের ক্ষেত্রে কিভাবে আমরা পড়াশোনাটা করতে পারি। তাহলে এই মনোস্যাকারাইড নিয়ে আসলে আমরা পড়াশোনা করবো। হ্যাঁ, মনোস্যাকারাইডের আবার প্রকারভেদ আছে। তো আমি এখানে ওটা দেখাই দিই, তোমরা যখন এই খাতায় লিখবা এই ফ্লো চার্টটা, তখন এখানে লিখবা যে মনোস্যাকারাইডের আবার প্রকারভেদ আছে। তো মনোস্যাকারাইডের যে প্রকারভেদটা আমি বলছি অলওয়েজ যে কোনো কিছুর প্রকারভেদ করা হয় কোনো কিছুর ভিত্তিতে বা বেসিসে। তাহলে ভাই মনোস্যাকারাইডের প্রকারভেদটা আমরা কিসের ভিত্তিতে করব? মনোস্যাকারাইডের প্রকারভেদটা করব হচ্ছে কার্বন সংখ্যার ভিত্তিতে। কার্বন সংখ্যার ভিত্তিতে, অর্থাৎ কয়টা কার্বন আছে তার উপর ভিত্তি করে আমাদের মনোস্যাকারাইডের শ্রেণী বিভাগটা হবে। তো ধরো কার্বন আছে হচ্ছে, আমরা একটু সাধারণ সংকেতটা আবার এখানে লিখি, যেহেতু ওই পেজে আমরা লিখছি তো এখানেই লিখে ফেলি, কোনো সমস্যা নাই। সাধারণ সংকেত হচ্ছে, সাধারণ সংকেত CnH2nOn। তো আমি একটু ডিসক্রাইব করে দিই তোমাকে একটু সংক্ষেপে চিন্তা করার জন্য। তুমি ভাই একটু চিন্তা করে দেখো তো, আমরা যখন শুরুতে কার্বোহাইড্রেট পড়ছিলাম তখন C ছিল আর H2O ছিল, CH2O। এগুলা অনুপাত কত ছিল? 1:2:1, তাই না? দেখো তো, তুমি যদি এখানে আমরা 1 গুলাকে n চিন্তা করি তাহলে CnH2nOn, তাই না? হয়ে গেছে না? তো সাধারণ সংকেত কিন্তু খুব কমন। ওকে, আচ্ছা এবার আসো। তো অনেকক্ষণ ধরে আসলে পড়াচ্ছি, কথা কেমন শোনা যাচ্ছে এই জন্য একটু পানি খেয়ে নেওয়া উচিত। ওকে, তো সাধারণ সংকেত CnH2nOn। এখন দেখো, তো যদি এমন হয় যে n=3, n= আসলে 3 দিয়ে কেন শুরু করেছি একটু পরে বোঝাবো। n=3, তখন আমরা এর সংকেতটা কি দেখতে পাচ্ছি? দেখো, n= যখন 3 হবে তখন তুমি CH আর O আমি লিখে রাখি। হ্যাঁ, n এর মান 3, তাহলে Cn, n এর জায়গায় 3 বসে যাবে, C3। H এর জায়গায় বসে যাবে হচ্ছে, H তো আছে 2n, এখানে 3 বসবে, তাহলে 3 × 2 কত হবে? 6, H6। আর এখানে n এর জায়গায় কি বসবে? 3। তো দেখো C3H6O3, তখন তার নামটা কি হবে? দেখো দেখো আমরা জানি যে 3কে আমরা কি বলি? 3কে কি বলি? ট্রাই, তাই না? 3কে কি বলা হয়? ট্রাই। আমি এটা পাশে লিখে এই পাশে লিখে রাখি। আচ্ছা, এখানেই থাক। ট্রাই, 3কে আমরা বলি হচ্ছে ট্রাই। তাহলে এটার নাম আমরা কি দেব? এটার নাম হচ্ছে ট্রায়োজ। এটার নাম হয়ে যাবে কি? ট্রায়োজ। ওকে, আচ্ছা এবার আসো, যদি n=4 হয়, তুমি মনে মনে চিন্তা করে বলে ফেলো n=4 হইলে CHO এখানে কি হবে? তাহলে n এর জায়গায় হবে 4, C4। তাহলে H কত হবে? 4 × 2 কত? 8, H8 এবং O কত হবে? 4। তখন এর নাম আমরা কি দিব বলো? 4 এর নাম কি ছিল? টেট্রা। 4 কি? টেট্রা। সো এর নাম কি হয়ে যাবে তখন? টেট্রোজ হয়ে যাবে। তাহলে যেহেতু 4 ছিল টেট্রা, এর নাম হয়ে যাবে কি? টেট্রোজ। ওকে, দেন তুমি পরেরটা চিন্তা করো ভাইয়া, n=5, n=5, তাহলে CH মনে মনে করে ফেলো দ্রুত, আমার আগে করে ফেলো, CHO। তাহলে
এন এর মান হচ্ছে 5, এইচ কত হবে 2 ইন্টু 5 কত 10, আর ও কত হবে 5, তাহলে C5H10O5। তাহলে ভাই এর নাম কি হবে? এর নাম হচ্ছে, জানো আমরা যে 5 মানে হচ্ছে পেন্টা, পেন্টা হচ্ছে 5, তাহলে এর নাম কি হয়ে যাবে? পেন্টোজ। এটাই তোমার বইয়ে লেখা আছে, পেন্টোজ। ওকে, দেন আমরা যাব হচ্ছে n = 6। n = 6 হলে তাহলে কি হবে তখন? দেখবা যে এটা বানানোর পরে তোমার মন ভালো হয়ে যাবে, যে তুমি কিন্তু এটা জানো এটা কি। দেখো C6, n এর মান বসে পারো, তাহলে H কি হবে? 2 গুণ 6 কত 12, C6H12O6। মনে করে দেখো এটা কিসের সংকেত? এটা কিন্তু গ্লুকোজের সংকেত। তাহলে ভাই এদেরকে আমরা সাধারণ রূপে কি বলবো? দেখো 6 কি হেক্সা, বুঝলাম মিশন হেক্সা, তো হেক্সা মানে 6, তাহলে এর নাম কি হবে? হেক্সোজ। এর নাম হয়ে যাবে হচ্ছে হেক্সোজ। ওকে, এভাবে যদি আমরা 7 নিই, n = 7 কি হবে? হেপ্টোজ। n = 8, তুমি বাসায় n = 10 পর্যন্ত করার চেষ্টা করো, দেখবে যে তুমি পারবা। তাহলে হেপ্টোজ, তারপরে 8 হলে কি হবে? 8 হলে হচ্ছে অক্টোজ, 9 হলে কি হবে? ননোজ, আর 10 হলে কি হবে? ডেকোজ। তুমি কিন্তু এগুলো পারবা। ওকে, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া n এর মান তো 1 দিয়ে আমরা শুরু করতে পারতাম, বা n এর মান আপনি 2 কেন নিলেন না? হ্যাঁ, দেখো এটা আমি একটু একবারে ছোট্ট করে বলি, এটা তোমাদের লেভেলের কোনো কিছু না, বাট বলি n এর মান কেন 1 এবং 2 হলো না। আসলে যে কোনো মনোস্যাকারাইড বা কার্বোহাইড্রেট হতে গেলে দুইটা কার্যকারী মূলক থাকতে হয়, মানে যে কোনো একটা থাকতে হয় দুইটার মধ্যে। দুইটা মূলক আমি একটু লিখি, একটার নাম হচ্ছে কিটোন, এই মূলকটার নাম হচ্ছে কিটোন, কিটোন। আচ্ছা ছড়াই দিদিকে, হ্যাঁ কিটোন। আরেকটার নাম হচ্ছে অ্যালডিহাইড, CHO। হ্যাঁ, এটার নাম কি? অ্যালডিহাইড। এই দুইটা এরা হচ্ছে কার্যকারী মূলক বা জৈব যৌগের কার্যকারী মূলক। তো দেখো কিটোন এবং অ্যালডিহাইড এই দুইজনের যে কোনো একজন থাকতে হয়। কার্বোহাইড্রেট হতে গেলে হয় কিটোন থাকতে হবে, না হয় অ্যালডিহাইড থাকতে হবে। আচ্ছা, এখন অ্যালডিহাইড জাতীয় যদি কোনো যৌগ আমাদের তৈরি করতে হয়, তাহলে দেখো তো অ্যালডিহাইডের মধ্যে একটা সি আছেই, CHO, তাহলে নিশ্চয়ই তার আগে একটা সি আমাদেরকে বসাইতেই হবে। তাহলে মিনিমাম সেখানে 2টা কার্বন লাগে, মিনিমাম কার্বনের তো হাত আছে, দেখো মিনিমাম 2টা কার্বন প্রয়োজন। তাহলে অ্যালডিহাইড জাতীয় যৌগ তৈরি করতে গেলে মিনিমাম 2টা কার্বন প্রয়োজন। কিন্তু দেখো তাহলে ভাই 2 থেকে শুরু করতে পারতাম, কিন্তু না। এই যে কিটোন এই যে দেখো এই যে কিটোন যে যৌগটা, কিটোন যৌগের কিন্তু কার্বনের 2টা হাত ফাঁকা। সো কিটোন যৌগে তোমরা আগে লিখে নিবা, পরে তাহলে এটা কাজ করে আমি নিচেই লিখি। কিটোন যৌগে যদি কিটোন জাতীয় যদি কোনো যৌগ আমরা তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কার্বনের যে দুই পাশে 2টা হাত ফাঁকা, সেই 2টা হাতই কিন্তু কার্বন দিয়ে পূর্ণ করতে হয়। হ্যাঁ, এটা তোমরা কেমিস্ট্রিতে শিখবা, জৈব যৌগ যখন পড়া হবে তখন শিখবা। কার্বন দিয়ে যদি পূর্ণ করতে, তাহলে দেখো তো মিনিমাম সেখানে কয়টা কার্বন লাগে? মিনিমাম 3টি কার্বন লাগে, মিনিমাম 3টা কার্বন প্রয়োজন। তাহলে কোনো কিটোন জাতীয় যৌগ তৈরি করতে গেলে মিনিমাম 3টা কার্বন লাগে। তাহলে যেহেতু অ্যালডিহাইড বা কিটোন থাকতেই হবে কার্বোহাইড্রেটে, তাই এই ক্ষেত্রে আমরা n এর মান 1 2 নিয়ে আমরা 3 থেকে শুরু করছি। ঠিক আছে, তাহলে কি বুঝতে পারছো? কারণ 1 দিলে কি কিটোন হবে, বা 2 দিলেও কি কিটোন হবে? না, কিটোন হতে গেলে 3 দিয়ে শুরু করতে হবে, 3টা কার্বন হলে দেন কিটোনের প্রথম যৌগটা হবে। তাহলে এই জন্য আমরা হচ্ছে n এর মান 3 দিয়ে শুরু করছি। এগুলো হচ্ছে যৌগের নাম। তো জানো যে 6 দিয়ে হেক্সোজ, 7 হলে হেপ্টোজ, এগুলো তোমরা লিখে নিতে পারবা। এখন আসো আমরা একটু উদাহরণ জানবো, আমাদের বইয়ে পরের লাইনে উদাহরণ দেওয়া আছে, আমরা এখান থেকে উদাহরণ জেনে আসি। যেমন ধরো টেট্রোজের একটা উদাহরণ আমরা জানি, বলতে তোমাদের বইয়ে নাই, আমি জাস্ট তোমাদেরকে একটু মনে রাখাচ্ছি বা শেখাই দিচ্ছি। যেমন আমাদের একটা যৌগ আছে উদ্ভিদের মধ্যে থাকে হচ্ছে ইরিথ্রোজ, এই ইরিথ্রোজ হচ্ছে একটা টেট্রোজ, এটা টেট্রোজের একটা উদাহরণ। আচ্ছা, তো তোমরা সবাই জানো ভাই গ্লুকোজের সংকেত কি? C6H12O6, এটাকে আমরা কি বলি? গ্লুকোজ। তুমি দেখো ভাইয়া এই গ্লুকোজে 6টা কার্বন আছে, তার মানে গ্লুকোজ আসলে কি? একটা ওয়ান অফ দ্য হেক্সোজেস। গ্লুকোজ হচ্ছে একটা হেক্সোজ। গ্লুকোজের ভাই আছে, গ্লুকোজের ভাইয়ের নাম কি? গ্লুকোজের ভাইয়ের নাম হচ্ছে ফ্রুক্টোজ। গ্লুকোজের ভাই যে ফ্রুক্টোজ, ফ্রুক্টোজের সংকেতও কিন্তু গ্লুকোজের যা সংকেত ফ্রুক্টোজেরও তাই সংকেত। গ্লুকোজও C6H12O6, ফ্রুক্টোজও C6H12O6। এখন ভাই সেম সংকেত বিশিষ্ট কি দুইটা যৌগ হইতে পারে? হ্যাঁ, সেম সংকেত বিশিষ্ট হইতে পারে, কিন্তু এখানে যে বিষয়টা আছে যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ, আমি একটু আগে বললাম কার্বোহাইড্রেটের মধ্যে কয়টা মূলক থাকে, হয় কিটোন থাকবে না হয় অ্যালডিহাইড থাকবে। তো আমাদের এইখানে যে ফ্রুক্টোজ থাকে তারও সংকেত যা গ্লুকোজের সংকেত তাই, কিন্তু ফ্রুক্টোজ বাবাজির মধ্যে থাকে হচ্ছে কিটোন, আর এই গ্লুকোজের মধ্যে থাকে হচ্ছে অ্যালডিহাইড। তাই এদের সংকেত আলাদা হইলেও কিন্তু এদের যে গঠন আর কি, গাঠনিক সংকেত সেটা কিন্তু আলাদা। মানে আণবিক সংকেত একই, বাট গাঠনিক সংকেত আলাদা। যাই হোক, এবার দেখো তোমাদের বইয়ে যেটা আছে সেটা দিয়ে পড়াই দিচ্ছি, সেটা হচ্ছে পেন্টোজ। ভাই পেন্টোজের 2টা উদাহরণ বলে ফেলেন। পেন্টোজের উদাহরণ হচ্ছে
রাইবোজ, পেন্টোজের উদাহরণ হচ্ছে রাইবোজ। আচ্ছা, আরেকটা কি আছে? আরেকটা আছে হচ্ছে ডিঅক্সি রাইবোজ। তোমাদের এই দুটো আছে হচ্ছে বইয়ে। পেন্টোজের উদাহরণ কি কি আছে ভাই? রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজ। এখন এই রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজ নিয়ে তোমাদের এখানে দুটো ছবি আছে, এগুলো আমরা একটু শিখবো। এটা শিখতে পারলে আমাদের এই টপিকটুকু হয়ে যাবে, আর অল্প একটু সময় লাগবে। তো দেখো রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজ, তাহলে দেখো রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজ দুজনেই হচ্ছে পেন্টোজ। তার মানে এদের আসলে কয়টা করে কার্বন আছে? এদের সবারই 5টা করে কার্বন আছে। রাইবোজ হোক বা ডিঅক্সি রাইবোজ হোক, এদের 5টা করে কার্বন আছে। কেন এর নাম ডিঅক্সি রাইবোজ সেটা আমরা এখন শিখে ফেলবো। ওকে, তো আমরা তাহলে একটু পরের পেজে চলে যাই। আচ্ছা, এখানে এটা লিখে রাখছিলাম, সমস্যা নাই। তাহলে এই যে পেন্টোজ, তাহলে আমাদের পেন্টোজ হিসেবে পেন্টোজের সংকেত কি? C5H10O5। ওকে, তো পেন্টোজ হিসেবে আমরা কাকে কাকে পাচ্ছি? রাইবোজকে পাচ্ছি আর ডিঅক্সি রাইবোজকে পাচ্ছি। তো আমি একটা কাজ করি, প্রথমে রাইবোজের একটা স্ট্রাকচার আঁকি। আমাদের বইয়ে আসলে যে স্ট্রাকচারটা আছে ওটাকে বলা হয় রিং স্ট্রাকচার। তো আমরা আগে আঁকাবো হচ্ছে চেইন স্ট্রাকচার। তাহলে রাইবোজের কয়টা কার্বন আছে? 5টা কার্বন আছে। দেখো রাইবোজের কার্বন আছে হচ্ছে 5টা। তো আমাদের কিন্তু কার্বনের নাম্বারিং করা যায়, একটু খেয়াল করো সবাই, এটা বুঝতে পারবা। তোমাদের ওই লেভেলের না, বাট একটু দেখো শুরুর দিকে তোমাদের এটা লেভেলের না আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা একটু নাম্বারিং করে ফেলি কার্বনের। কার্বনের কয়টা করে হাত মনে আছে? 4টা করে হাত। হ্যাঁ, সবগুলো কার্বনের 4টা করে হাত আছে। তো ওকে, এটা আমরা অ্যালডিহাইড একটা মূলক আঁকাই দিই। এটা হচ্ছে তোমার CHOH। আচ্ছা, এখানে আমরা CHO মানে অ্যালডিহাইডের যে মূলকটা আছে ওইটাই মেইনলি আমি লিখতে চাচ্ছিলাম। হ্যাঁ, CHO। ওকে, একবারে লিখে দিই বন্ড CHO, এটা হচ্ছে অ্যালডিহাইড। হ্যাঁ, তো অ্যালডিহাইড মূলক থাকে এখানে। এখন দেখো তো কার্বনের যে হাতগুলো আছে, কার্বনের নাম্বারিং করি আগে। 1 2 3 4 5। তো এখানে কয়টা কার্বন নিয়েছি আমরা? 5টা কার্বন। হ্যাঁ, এখন এই যে 5টা কার্বন এখানে নিছি, 5টা কার্বনের তো হাতগুলো ফাঁকা আছে, এগুলো কি দিয়ে পূর্ণ হয় সেটা একটু দেখাই দিই। কার্বনের হাতগুলো পূর্ণ হয় হচ্ছে OH এবং এই পাশে হয় হচ্ছে H। OH H OH H OH H এবং H। আচ্ছা, তো এই যৌগটা আমরা এখানে আঁকায় ফেলছি, এই যৌগটার নাম হচ্ছে রাইবোজ। এটা আমরা কি আঁকায় ফেললাম? এর নাম হচ্ছে রাইবোজ। দেখো রাইবোজ। এখন এই যে রাইবোজটা আমরা আঁকছি, এটা আসলে রাইবোজের কি স্ট্রাকচার ভাই? এটা দেখো কার্বনগুলো লম্বা হয়ে একটা চেইন তৈরি করছে। তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে রাইবোজের চেইন স্ট্রাকচার। এটা হচ্ছে রাইবোজ চেইন স্ট্রাকচার। ওকে, এখন আমরা একটা কাজ করব, এই রাইবোজ আর আরেকটা এর ভাইয়ের নাম কি পড়ছি? এর একটা যমজ ভাই আছে, তার নাম হচ্ছে ডিঅক্সি রাইবোজ। এখন যমজ হইলেও দুই একটা জায়গাতে একটু অমিল থাকে না? যমজরা কি সব বউ সেম হয় না? দেখো এটাও রাইবোজ, এটাও রাইবোজ। এখন আমরা এটাকে ডিঅক্সি রাইবোজ বানাবো কিভাবে? খুব সিম্পল। দেখো সবাই একটু খেয়াল করে দেখো, এইখানে 2 নাম্বার কার্বনে এখানে একটা কি আছে? ও আছে না? এই 2 নাম্বার কার্বনে একটা অক্সিজেন। এই অক্সিজেন যদি আমি বাদ দিয়ে দিই, 2 নাম্বার কার্বন থেকে একটা অক্সিজেনকে বাদ দিয়ে দিলাম, তাহলে অক্সিজেনকে বাদ দিয়ে দিলাম, কি করলাম? অক্সিজেনকে আমি লিখি এখানে, অক্সিজেনকে বাদ দিলাম। তাহলে রাইবোজ থেকে আমি কাকে বাদ দিচ্ছি? অক্সিজেনকে বাদ দিচ্ছি। তাহলে এই যৌগটার নাম তখন আমরা কি বানাবো? দেখো ভাইয়া, বাদ মানে কি? বাদের নাম হচ্ছে ডি। বাদ মানে হচ্ছে ডি, ডি মানে হচ্ছে বাদ। আর অক্সিজেন কি? অক্সিজেন হচ্ছে অক্সি, অক্সি মানে হচ্ছে অক্সিজেন। তো তুমি একটু খেয়াল করে দেখো, তাহলে এই যৌগটার নাম তখন কি হয়ে যাচ্ছে? এটা ছিল হচ্ছে রাইবোজ। আর রাইবোজ থেকে যখন আমি রাইবোজের 2 নাম্বার কার্বন থেকে যখন এই অক্সিজেনটা আমি বাদ দিয়ে দিচ্ছি, তখন এই যৌগটার নাম কি হয়ে যাবে? ডি অক্সি রাইবোজ। ডি অক্সি রাইবোজ মানে কি? ডি মানে বাদ, অক্সি মানে অক্সিজেন। বাদ অক্সিজেন ফ্রম হোয়ার? ফ্রম রাইবোজ। তাহলে ডি অক্সি রাইবোজ। আবার তোমাদের বইয়ে পুরো যে নামটা এভাবে লেখা আছে, দেখো তুমি যদি এখানে একটু খেয়াল করো, এখানে অবশ্যই আমি লিখে রাখছিলাম আগে পড়ানোর সময়। তো 2 ডি অক্সি রাইবোজ। 2 কেন দেওয়া হয়েছে? কারণ দেখো এখানে কত নাম্বার কার্বন থেকে অক্সিজেনটা বাদ চলে গেছে? 2 নাম্বার কার্বন থেকে। দ্যাটস ওয়াই এটার নাম দেওয়া হয়েছে কি? 2 ডি অক্সি রাইবোজ। 2 ডি অক্সি রাইবোজ মানে 2 নাম্বার কার্বন থেকে অক্সিজেন বাদ হয়েছে রাইবোজের। ওকে, এই জন্য এর নাম হয়েছে 2 ডিঅক্সি রাইবোজ। তাহলে দেখো রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজের চেইন স্ট্রাকচার কিন্তু আমাদের কাছে এখন ক্লিয়ার হয়ে গেল। তাহলে ভাই আমাদের বইয়ে যে ছবিটা দেওয়া আছে এটা আসলে কি? এটাও আসলে রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজের ছবি, কিন্তু এটা কেমন সেটা একটু আমি দেখাচ্ছি। তো এটা দেখানোর জন্য আমাদের, এটা হচ্ছে চেইন স্ট্রাকচার, তো আমাদের এখন শিখতে হবে রিং স্ট্রাকচার। তো আমি যদি একটু কিছু কেবল টেবল থাকে এখানে আছে, ধরো
যেমন হয় দেখা যাবে, এই পাশে থাকতে দেখা যাবে। ধরো এটা হচ্ছে একটা তার, হ্যাঁ, এই তার, এখন এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা মনে করো 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, 4, নিচে মনে করো 5 নাম্বার কার্বন আছে। তো এখানে 1 2 3 4 এই 5টা কার্বন আছে, 1 2 3 4 5। এখন মনে করো এই চেইনটাকে তুমি রিং বানাইতে চাচ্ছ, রিং মানে গোল। তো তুমি কি করবে ভাই, 1 আর 5 নাম্বার যোগ করে দিলে কি হয়ে যাবে, রিং হয়ে যাবে। কিন্তু পড়াশোনা কি এতই সোজা? যদি 1 আর 5 নাম্বার যুক্ত করে দিলে রিং হয়ে যায়, তাহলে তো পড়াশোনা সোজা হয়ে যায়। তো পড়াশোনা তো সোজা না, তাই না? তাহলে 1 2 3 4 এইখানে মনে করো 4 নাম্বার কার্বন আছে। তো কি হবে, 1 আর 5 যুক্ত না হয়ে কাদের মধ্যে আকর্ষণ আছে, 1 আর 4-এর মধ্যে। 1 আর 4 যুক্ত হবে, যুক্ত হয়ে 5 নাম্বারটা এখানে এরকম থেকে যাবে। তাহলে এই যে রিং স্ট্রাকচার, তার মধ্যে কে কে যুক্ত হয়, 1 আর 4, 5 নাম্বার আলাদা হবে থেকে যায়। তো আমরা দেখবো যে কিভাবে এটা যুক্ত হয়। তো চলে আসি, আমরা দেখে ফেলি। তো দেখো এখানে কার্বন, ধরো আমরা আবার কার্বনের ওই চেইনটাকে আমরা আঁকাবো, কিন্তু একটু রিং এর মতো করে। 1, এটা 2, এটা 3, এটা 4, এটা মনে করো 5। আমি একটু নিচে করে নিচে আঁকাই, সুবিধা হবে। ওকে, দেখো তাহলে এখানে কি আছে, 1 2 3 4 5। এখন দেখো আমরা নাম্বারিং করে ফেলি, 1 2 3 4 5। ওকে, এখন আমরা শিখছি কি 1 আর 5 নাম্বার কার্বনের মধ্যে একটা আকর্ষণ আছে, সেখানে ওই আকর্ষণটা হচ্ছে একটা বন্ধন তৈরি করবে মাঝখানে অক্সিজেন দিয়ে। তো এটা কিভাবে হয় এটা তোমাদের শেখালাম না, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট, ওটা ভালো করে শিখতে পারবা। বা আমার একটা ইউটিউবে ভিডিও আছে, দেখবা যে ডিএনএ এর স্ট্রাকচার, ডিএনএ এর গঠন, সেখানে তুমি এটা ভালো করে শিখতে পারবা, আরো ডিটেইলস আমি বলছি। তো আমাদের এখানে এতটুকুই জানতে হবে যে 1 2 3 4 5, তো 1 আর 4 এর মধ্যে যেহেতু স্ট্রাকচারটা মানে সংযোগটা হয়, তাহলে এই স্ট্রাকচারটা কেমন হবে। আর তুমি চাইলে এখানে কার্বনের যে বাকি হাতগুলো আছে, হাতগুলা দিয়ে আমরা আসলে এখানে একটা হবে আর কি, হ্যাঁ, কার্বনের যে বাকি হাতগুলো আছে সেই হাতগুলা দিয়ে আমরা হাইড্রোজেন সহ সবকিছু দিয়ে এখানে পূরণ করে ফেলতে পারি। যেমন CH2OH এগুলো দিয়েও পূরণ করে ফেলা যায়। তো এখন আমরা হচ্ছে যে কাজটা করব, আমরা এত কিছু আর লিখবো না, হ্যাঁ। তো দেখো এটাকে আমরা একটা সরল রূপ দিব। তোমাদের বইয়ে যেটা আছে, দেখো তোমাদের বইয়ের ভেতরে আমি যদি, আচ্ছা একটা কাজ করি, তোমাদের বইয়ে যেহেতু আছে আমি লিখে ফেলি, হ্যাঁ। মনে করো এই কার্বনের সাথে উপরে আমাদের যে কার্বনটা ছিল, আচ্ছা আমি এক কাজ করি, এটাকে পাশে নিয়ে যাই, তো তোমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। এই পাশে নিয়ে যাই, ওকে। দেখো তাহলে ভাই 1 নাম্বার কার্বনে কি ছিল, 1 নাম্বার কার্বনে CHO ছিল, সেখান থেকে আসে হচ্ছে H আর OH। ওকে, ঠিক আছে, এখানে আসে হচ্ছে H, এখানে আসে হচ্ছে OH, ঠিক আছে। দেখো, ওকে, এরপর আসো, এরপর হচ্ছে এই 2 নাম্বার কার্বনে কি ছিল ভাই, একটা H ছিল, একটা OH ছিল। তো একটা এখানে উপরে H দিয়ে দিই, এখানে একটা OH দিয়ে দিই। আচ্ছা 3 নাম্বার কার্বনে কি ছিল ভাই, 3 নাম্বার কার্বনে ছিল একটা OH একটা H, তো এখানে একটা H দিয়ে, এখানে একটা OH দিয়ে দিই। আর 4 নাম্বার কার্বনে কি ছিল, খেয়াল করে দেখো, 4 নাম্বার কার্বনে ছিল হচ্ছে একটা H একটা OH। এখন এই 4 নাম্বার কার্বনে আমরা হচ্ছে একটা H এখানে দিই, কিন্তু OH এর যে জায়গাটা সেটা আসলে এই O খেয়ে ফেলছে, হ্যাঁ, ও, আর Hটা ওর কাছে চলে গেছে, আর Hটা OH ছিল, তো Hটা ওর কাছে চলে গেছে। আর হচ্ছে এই কার্বনের এখন 1 2 3 4টা হাত। আর এখানে 5 নাম্বার কার্বনে কি ছিল, 5 নাম্বার কার্বন যদি মোট যোগ করে দেখো, 2টা H, তাহলে CH2, আর এখানে কি আছে OH। তুমি একবারে লিখতে পারো যে এক পাশে OH আর এক পাশে দুটো H2 লিখতে পারো, ওইখানে যেমন লেখা আছে তোমাদের CH2, আর এই পাশে লিখছে OH। তো এই পাশে OH ও তুমি লিখতে পারো, অথবা চাইলে তুমি পরেও OH লিখতে পারো, ঠিক আছে, একই কথা। তাহলে এই যে যৌগটা আমরা আঁকায় ফেলছি, এটা হচ্ছে আমাদের রাইবোজের রিং স্ট্রাকচার। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই রাইবোজের রিং স্ট্রাকচারের সাথে আমরা ডিঅক্সি রাইবোজ কিভাবে তুলনা করব। খুব সিম্পল ভাইয়া, এই রাইবোজের রিং স্ট্রাকচার এখানে আছে। এখন দেখো 2 নাম্বার কার্বনে কি আছে, এখানে ও আছে, ও এইচ থেকে যদি আমি ও বাদ দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, রাইবোজ ছিল, এটা কি ছিল, এটা ছিল হচ্ছে রাইবোজ। তাহলে তখন ওটার নাম কি হয়ে যাবে, যেহেতু ও বাদ দিয়ে দিছে, অক্সিজেন বাদ, তাহলে নাম কি হয়ে যাবে, ডি অক্সি রাইবোজ। ওকে, এখন দেখো এগুলো তো আমরা এদের একটা স্ট্রাকচার দেখলাম, যেহেতু আমরা এরপরে কার্বোহাইড্রেট পড়ার পরে নিউক্লিক অ্যাসিড পড়বো, মানে ডিএনএ আরএনএ পড়বো, সেজন্য আমরা এখানে একটা ছোট জিনিস করে রাখি, সেটা হচ্ছে আমরা এখান থেকে এর একটা সরল রূপ শিখে রাখি। সরল রূপ কেমন ভাইয়া, যদি আমরা এটাকে সরলভাবে আঁকাতে চাই তাহলে কেমন হবে, দেখো আমি একটু বোল্ড করে মোটা করে আঁকাই। এই 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 মানে এরকম হবে আর কি, এর যে স্ট্রাকচার এরকম 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 হয়ে সুন্দর একটা পঞ্চভুজ হবে, পঞ্চভুজের মাথায় এরকম একটা
দাগ থাকবে, তাহলে এই হচ্ছে আমাদের এর সরল রূপ। হ্যাঁ, আমি এখন এটাকে একটু টাচ করে এটাকে কপি করে এই পাশে নিয়ে যাই। দেখো এই যে এটা হচ্ছে আমাদের, এই পাশে নিয়ে আমি দেখাই দিই, এটা হচ্ছে আমাদের এর সরল রূপ। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে এর কি রূপ? সরল রূপ। তাহলে আমরা যখন কোনো কার্বন টার্বন লিখতে ইচ্ছা করতেছে না, যখন আমরা ডিএনএ আরএনএ লিখবো, তখন আমরা এই রাইবোজ ডিঅক্সিরাইবোজকে এরকম একটা রূপ দিতে পারি। একটু হিজিবিজি, তো আমি একটু ফ্রেশ করে আঁকাই। ধরো ফ্রেশ করে আঁকালে কেমন হবে? এই 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 পঞ্চভুজ, সাথে একটা এখান থেকে। তাহলে ভাই এর কার্বন কোনটা কোনটা কত নাম্বার? 1 2 3 4 5। ক্লিয়ার? তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল সরল রূপ। রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ দুজনেই সরল রূপ এটা, কারণ এখানে তো অক্সিজেন নাই, সো অক্সিজেন দেখা যাচ্ছে না, সো আমরা পেন্টোজ সুগারের সরল রূপ বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে পেন্টোজ সুগারের সরল রূপ। ওকে, তাহলে আমাদের বইয়ে যে লাইনগুলো ছিল এটা আমাদের ক্লিয়ার, এবং আমাদের ডিএনএ পড়ার জন্য যা লাগবে সেগুলো আমাদের এখানে ক্লিয়ার হয়ে গেল। তাহলে দেখো আমরা হচ্ছে মোটামুটি এই অংশটুকু কমপ্লিট করে ফেললাম। এখন এখানে আছে কার্বোহাইড্রেটের শারীরবৃত্তীয় ভূমিকা। তো এটা যদি আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করি তাহলে আসলে হয়ে যাবে। ঠিক আছে, তা আমি একটু দেখি এটা ঠিকঠাক আছে কিনা। ওকে, তাহলে দেখো কার্বোহাইড্রেটের শারীরবৃত্তীয় ভূমিকাটা সংক্ষেপে একটু দেখাই দিই। আসলে এটা সংক্ষেপে দেখানোর কোনো কিছু না, অলরেডি প্রায় 50 মিনিটের বেশি হয়ে গেছে। তো আই থিঙ্ক এটা আমরা সেকেন্ড ভিডিওতে করলে আরো ভালো হবে। হ্যাঁ, তোমরা তাহলে সুন্দর করে কার্বোহাইড্রেটের প্রথম অংশটুকু পড়ে ফেলো, এরপরে দেখবো পরে একটা ভিডিও থাকবে কার্বোহাইড্রেট শারীরবৃত্তীয় গুরুত্ব, সেটাও সুন্দর করে কমপ্লিট করে ফেলতে পারলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো কার্বোহাইড্রেট কিন্তু আমাদের আসলে বেসিক শেখার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা হয়তো তোমাদের ওই অনুশীলন বইয়ে অনেক কিছু নাই, বাট অনুশীলন বই না থাকলেও কার্বোহাইড্রেটটা শেখা বা এই যে বেসিকগুলো শেখা, ক্লাস 9-এ তোমরা যে পড়তেছো এই সময়টাতে এই বেসিকগুলো শেখা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি এই বেসিকগুলো ঠিকঠাক না শিখতে পারো তাহলে কিন্তু তুমি কোনো কিছু আসলে বুঝতে পারবে না, কারণ ইন্টারে গিয়ে তো আরো বেশি বড় জিনিসপত্র থাকবে, সেগুলো শিখতে গেলে এগুলা তোমার শেখা খুবই ম্যান্ডেটরি। তো এখানে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তোমরা হচ্ছে কমেন্টে করবা। আর তোমাদেরকে একটা কমেন্ট করতে বলে যাই, সেটা হচ্ছে হ্যাঁ আমাকে বলো তো যে রাইবোজ আর ডিঅক্সিরাইবোজের মধ্যে যে পার্থক্য, যে ডিঅক্সিরাইবোজে একটা অক্সিজেন থাকে না, এটা কত নম্বর কার্বনে থাকে না, এটা তোমরা কমেন্টে জানাই দিবা। ওকে, তো সবার জন্য দোয়া এবং শুভকামনা। আল্লাহ হাফেজ।